জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.মা খালিদ হোসেন বলেন, দেশের ৮ জেলায় চাঁদ দেখা গেছে। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 চৈত্র 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, সংস্কারের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে এবং সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এসব স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সুকৌশলে দলগুলোর ঐক্যে ফাটল ধরানো হচ্ছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার পর তারুণ্যের সমাবেশ এবার ঢাকায়। বুধবার দুপুরে পল্টন, কাকরাইল, নাইটেঙ্গেলের মোড় ও এর আশপাশের এলাকায় পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীতে। বিকেলে রূপ নেয় জনসমুদ্রে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, হত্যাকারীদের বিচার, সংস্কার এবং একটি সাধারণ নির্বাচন, এই তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন। তারো আসো বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার র্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে বলেও জানান তিনি। বৈঠকে জাপানি আইন প্রণেতারা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করবে। পরে ডক্টর ইউনুসের সম্মানে দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া নৈশভোজের আয়োজন করেন। এ সময় রোহিঙ্গা সংকট এবং বিশ্বজুড়ে মানবিক সংকট নিয়ে আলোচনা হয়। এছাড়াও জাপানি সোসাইটির নেতারাও সাক্ষাৎ করেন। প্রেস সচিব জানান, 1 লাখ বাংলাদেশি শ্রমিককে জাপানে পাঠানোর সরকারের অন্যতম অগ্রাধিকার। I'm trying to see how in Japan we can pick up the pieces that we left behind. Now, in the context of what we are doing in Bangladesh, Bangladesh emerged as a new Bangladesh because of the student and young people's uprising. They defied every norms. They simply said enough is enough. They got killed on the street, but they didn't move. দ্রুত 1 লক্ষ লোক পাঠানো যায়। এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ, এবং বাংলাদেশ একটা অপরচুনিটির মধ্যে আছে যে বাংলাদেশ এখানে প্রচুর স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারবে। এবং এটা যদি এই 1 লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি, এটা পরবর্তী আরেকটা ফ্লাড গেট ওপেন করবে। এটার পরবর্তী যেটা মালয়েশিয়া আমাদের হয়েছে,
দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর 6 মে দেশে ফিরে 3 বছরের সাজা খালাস চেয়ে আপিল করেন ডাক্তার জুবাইদা রহমান। ওই আপিলের উপর 2 কার্যদিবস শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদা রহমানকে খালাস দেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানও 9 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট আসামি পক্ষ। প্রতিক্রিয়ায় বলেন মামলাটি ছিল ভিত্তিহীন। আইনজীবীরা আরও বলেন 2007 সালে করা দুদকের মামলাটি আইনের সঠিক প্রক্রিয়ায় হয়নি, তাই সাজা বাতিল করেন হাইকোর্ট। এই রায়ের মধ্য দিয়ে সব মামলা থেকে সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি? একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। 13 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শোকরানা সমাবেশে। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতন অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন রায়ের মাধ্যমে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। জামায়াত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জাতীয় নেতারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। দলের আমির বলেন নিরাপদ হওয়া সত্ত্বেও বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের হত্যা করা হয়েছে। শোকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারে যান জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদ খোলা গাড়িতে তিনি নেতা সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিল। সমাবেশ রয়েছে দলটির সেই এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এজন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। দেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। প্রত্যাহারের জন্য বিএনপি 16,000, জামায়াত 1200 ও হেফাজতে ইসলাম 44টি মামলার তালিকা দিয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। মামলাগুলো দ্রুত প্রত্যাহারের কাজ চলমান আছে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে বিলম্বে অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই অভিযোগ সত্য নয় উল্লেখ করে এ ধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গেল বছরের 22 সেপ্টেম্বর থেকে কাজ করছে বলেও জানান তিনি। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে 88তম BMA লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে 88তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার
ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ হয়। বাংলাদেশে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রদান করা হয় নবীন অফিসারদের। কমিশন পাওয়া ক্যাডারদের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য অফিসাররা। ৮৮তম BMA লং কোর্সে এবার ১৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৩ জন নারী ও ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন। সার্বভৌমত্বের প্রশ্ন কোনো ধরনের আপোষ করা চলবে না, সে কথা নবীন অফিসারদের স্মরণ করিয়ে দেন বিমান বাহিনী প্রধান। একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মচারীরা। সমস্যার সমাধানে মঙ্গলবার 4 সচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। বুধবার ভূমি সচিব দাবি দেওয়া নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেন। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটাই স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখনো দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আসলে, তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। যারা বাজেটের সাথে সংশ্লিষ্ট এবং যারা হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে থাকেন সেই সকল কর্মচারী কর্মকর্তা ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যত কম সময়ে আপনারা কর্মবিরতি পালন করতে পারেন, আপনারা নিজেরা ইন্টারনাল ডিসিশন নিয়ে সেই বিষয়টি আপনারা করবেন। তবে আমার প্রস্তাব আধা ঘন্টার বেশি নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আজ। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতি আপিল বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ধার্য করেন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়রের ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। আপিল শুনানিতে আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী স্বাক্ষর আবেদনের ধরন সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিল। পরে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে ইসির বক্তব্য শোনা প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন
নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগালিটিস হয়েছে, সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। এজন্যই মহামান্য আপিল বিভাগ নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছে। হাতিরঝিলের থানার অস্ত্র মামলায় সুব্রত বাইন 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। রিমান্ড আবেদনে বলা হয় 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। তারা সন্ত্রাসী বাহিনী 7 স্টার গ্রুপের পরিচালনা করত। মঙ্গলবার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই 4 জনকে হাতিরঝিল একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি 2 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। ঈদুল আজহা সামনে রেখে টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের 8টি বড় রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। চট্টগ্রাম রেল স্টেশনে ছদ্মবেশে অভিযানে নামেন দুদক সদস্যরা। এ সময় RNBর সদস্যদের কাছে বাড়তি দামে ট্রেনের টিকিট কিনে নেন তারা। অভিযানের সময় দেখা যায় বিনা টিকিটে ভ্রমণ করছেন বেশ কয়েকজন। এ সময় বিভিন্ন বগিতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। টিকিট কালোবাজারি, বিনা টিকিটে ভ্রমণে সহায়তা চেকার, বগির অ্যাটেন্ডেন্স ও রেল পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পায় দুদক। এদিকে রাজশাহী রেল স্টেশনে সব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করা হয়। এছাড়া ময়মনসিংহ টিকিট বিক্রি কার্যক্রম তদারকি শেষে বুকিং অফিসের কাগজপত্র যাচাই বাছাই করেন দুদক কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে দুদকের অভিযান অব্যাহত রাখার কথা জানান দুদকের সহকারী পরিচালক। বৈষম্য বিরোধী আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাদেরকে ঢাকার CMM আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতে জানান আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই 2 দিন রিমান্ডের আদেশ দেন বিচারক। এছাড়া যাত্রাবাড়ী থানায় একাধিক হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আবির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং জুনায়েদ আহমেদ পলক সহ এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। একটি হত্যা মামলা, সেটা হলো ধানমন্ডি থানা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া, তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রাজধানীর বায়ু দূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো, এর উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে। ঢাকায় বিশ্বব্যাংকের নির্মল বায়ু মুরাল চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তারা আমাদেরকে তুরাগ নদী পুনরুদ্ধারে অনতিবিলম্বে কাজ শুরু করে দিতেছে। এটা তো একটা নতুন, এটা কোনোদিন কোনো সরকারকে তারা বলে নাই যে আমরা একটা প্রকল্পের মাধ্যমে তুরাগ তোমরা কাজ শুরু করো, আমরা তোমাদেরকে সহায়তা করব। এটা তো কখনো বলেনি, প্রথম বললো। কাজে এই যে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে আসলো, এটা তো একটা অন্য মাত্রার কমিটমেন্ট। এই মাত্রার কমিটমেন্ট তো আপনি কখনো দেখেননি। তারপরে একটা চলমান প্রকল্পে তারা বলছে আমরা তোমাদেরকে টাকা আরেকটু বাড়িয়ে দেব, উপকূলে তোমাদের যেগুলো বাঁধ ভঙ্গুর সেগুলো তোমরা মেরামত করে ফেলতে পারবে। তো এই মাত্রার সাহায্যের কথা তো ভলান্টারিলি আগে কখনো বলা হয় না। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরদের হাতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘট ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে বন্দর ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির দোহাই দিয়ে ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের ভিতরে ঢোকানো হচ্ছে, যার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছেন এনটিসি। তারপরও বিদেশিদের হাতে বন্দর গেলে লাভজনক টার্মিনালের মুনাফা বিদেশিদের কাছে চলে যাওয়ার পাশাপাশি শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদেরকে দেওয়ার পরিকল্পনা বাতিল করে, না হলে ঈদের পরে কর্মবিরতি করার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম বন্দরের যে আইন কানুন সবকিছু ভঙ্গ করে সরকারের তাবেদারি করার জন্য, নিজেদের আখের গুছানোর জন্য আজকে চট্টগ্রাম বন্দরের মতো এনসিটির মতো একটা অত্যাধুনিক সুসজ্জিত একটা টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। নতুন টেন্ডার হোক, নতুন লোক আসুক, আমরা বন্দরে এইসব প্রাইভেটাইজেশনে দিলে বৃহত্তর আন্দোলন চলবে এবং অনশন চলবে এবং প্রয়োজনে বন্দর অচল হয়ে যাবে। 11তম গ্রেড নির্ধারণ সহ 3টি দাবিতে তৃতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সৈয়দপুরের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হলেও ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন তারা। শিক্ষার্থীরা সময় মতো এলেও ছিল না তাদের দৈনন্দিন কার্যক্রম। তবে কয়েকটি স্কুলে ক্লাস নেওয়ার কথা জানা গেছে। এদিকে টাঙ্গাইলেও দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আসলেও দাবি পূরণ না হওয়া হয়নি পাঠদান। অভিভাবকরা বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে শিক্ষার্থী স্কুলে আসলো, ক্লাস না হয় তারা পিছিয়ে পড়ছে। আর শিক্ষকরা বলছেন, মানুষ গড়ার কারিগররা বেতন কাঠামো ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি করে যাবেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক এর সহকারী শিক্ষকরা। 7 দফা দাবিতে বুধবারও সারা দেশে কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে ময়মনসিংহ জোনের 7টি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মবিরতি পালন করেছে। কর্মসূচি চলমান থাকলেও বিল পরিশোধ সহ জরুরি বিদ্যুৎ সেবা চালু রাখা হয়েছে। আন্দোলনকারীরা আরইবি চেয়ারম্যানের অপসারণ, এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ সহ 7 দফা দাবিতে আন্দোলন করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর পুরানা পল্টন থেকে অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার রাত 8টার দিকে পুরানা পল্টনের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ডলার ও একাধিক মোবাইল উদ্ধার করে। লিটন হোসেনের সাথে থাকা আরও 2 জনকে আটক করে যৌথ বাহিনী। তবে এই 2 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় যৌথ বাহিনীর সদস্যরা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে ব্যবস্থা নেওয়া হবে। লিটন হোসেনের বিরুদ্ধে 5 আগস্টের পর অপহরণ, চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৮২ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, প্রথমে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ জন শিশু, ১২ জন নারীসহ মোট ৩২ জনকে পুশিন করা হয়। একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে রাত ৪:৩০টার দিকে আরও ১৪ জন নারী ও শিশুসহ আরও ২০ জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশিনের ঘটনা ঘটে। আর অন্যান্য সীমান্ত দিয়ে ১৬ জন পুশিনের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশকারী হিসেবে ৬৪ জনকেই আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে কুড়িগ্রামের ৫১ জন, যশোরের ৯ জন ও বাগেরহাটের ৪ জন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিনকে কেন্দ্র করে। গতকালকেও আমাদের টহল জোরদার ছিল। গতকালকে আমাদের সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ৩টা জায়গা দিয়ে পুশিন হয়েছে। তবে আমরা খুব দ্রুতই সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি যখন পুশিন হয়, এবং সীমান্ত থেকে উইদিন ৫০০ মিটারের ভিতরেই আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের টহল তৎপরতার মাধ্যমে তাদের সবাইকে আটক করতে সক্ষম হই। আম উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এজন্য বিমান ভাড়া কমানোর বিষয়ে আলাপ চলছে। ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দিতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, কৃষকদের উপকারে কাজ করলে উপকৃত হবেন ভোক্তারা। দেশের কৃষি সম্প্রসারণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়াতেও বিভিন্ন কর্মসূচির কথাও জানান জাহাঙ্গীর আলম। আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কর্মচারীরা সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন কৃষি উপদেষ্টা। দেশে স্টারলিং আসার আলো দেখালো অনেকেই উদ্বেগের কথা জানিয়েছেন ইন্টারনেট অবকাঠামো খাতের ব্যবসায়ীরা। বলেন, মোবাইল অপারেটররা যদি আইএসপি হিসেবে ইন্টারনেট দেওয়া শুরু হয়, তাহলে এনটিটিএন খাতের জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়াবে। বুধবার টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা কোন পথে এনটিটিএনের ভবিষ্যৎ শিরোনামে কর্মশালার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ। এ সময় ফাইবার এজ হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সংগঠন দিয়ে তা যাচাই বাছাই করতে হবে। এনটিটিএন খাত সংশ্লিষ্টরা আরও বলেন, টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়। এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যাতে আসলে আমাদের বিদেশি নির্ভর নেই। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য। এ সময় দুটি সংগঠনই তাদের উপর সর্বপ্রথম হামলা হয়েছে দাবি করে। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের আম চত্বরে এই সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি। এ সময় লিখিত বক্তব্যে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য জানায়, তাদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ চালিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সাথে এই ঘটনার সাথে জামায়াতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এর কিছুক্ষণ পর একই স্থানে সংবাদ সম্মেলন করে শাহবাগ বিরোধী ঐক্যের বিরুদ্ধে অভিযোগ তোলে ছাত্রজোট। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ মদদে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য তাদের শান্তিময় কর্মসূচিতে দফায় দফায় হামলা চালিয়েছে। এতে ৪ জনের বেশি ছাত্রজোট কর্মী আহত হয়েছে বলে দাবি করে সংগঠনটি। এই ঘটনায় দুটি সংগঠনই আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। তখন থেকে আমাদের করতে চায়, সমূলে উৎপাদন করতে চায় এমন সকল সংগঠন রাজনৈতিক শিবিরের এইচআইটি সম্পাদক শাহিদ ইমরানকে মঞ্চের আহ্বায়ক নাসিম সরকারকে মাটিতে ফেলে এলোপাথারি লাথি ঘুষি মারা। শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকালে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। বুধবার সকালে শেরপুর নালিতাবাড়ি উপজেলার আলাদা জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে আদালতে তোলা হয় তাদের। এ সময় তাদের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গেল সোমবার নালিতাবাড়ির পাহাড়ি এলাকায় পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা।
এ সময় এখন টিভির সৌরভ সহ 6 সাংবাদিককে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার অভিযোগ দায়ের করা হলে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাস চাপায় একই পরিবারের 2 জন সহ মাহিন্দ্রার 3 যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পৌর এলাকার দত্তপাড়া 1 নম্বর মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া গ্রামের 1 নম্বর মোড়ে আসতেই দাঁড়িয়ে থাকা একটি ইজি বাইকে ধাক্কা লেগে মাহিন্দ্রটি পিছনের অংশে মহাসড়কের উপর চলে আসে। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান বাবা ছেলে সহ 3 জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস। শ্রীমঙ্গলের চতুর্থ চা নিলামে প্রায় 1,14,000 কেজি চা উঠলেও বিক্রি হয়েছে মাত্র 30 থেকে 40 ভাগ। শ্রীমঙ্গলের অস্থায়ী চা নিলাম কেন্দ্র খান টাওয়ারে বুধবার সকাল 11টায় নিলাম শুরু, চলে 11টা পর্যন্ত। নিলামে এটি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। ভালো মানের চা উঠলেও নিলামে বিক্রির পরিমাণ ছিল কম। কিছু ব্রোকার্স এর চা বিক্রি হয়নি। রাস্তায় শ্রীমঙ্গলে আসলেও নিলামে আরও যানজট হয়ে উঠবে, জমাট হয়ে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা। চতুর্থ নিলামে 1,14,000 কেজি চা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য 2,67,84,000 টাকারও বেশি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা দক্ষিণে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ত্রাণ বন্টন কেন্দ্রের নাগাল পেতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত অর্ধশতাধিক। আকস্মিক পদদলিত হয়ে নিখোঁজ আরও অনেকে। 90 দিনের অবরোধের মধ্যে মঙ্গলবার ত্রাণ বন্টন শুরু হয় যুদ্ধ কবলিত উপত্যকায়। এরপরেই সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। অনাহারে অর্ধাহারে থাকা লাখ লাখ মানুষ দুপুরের প্রখর রোদের মধ্যেই ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন। খাবার পানি ওষুধ সহ জীবন বাঁচানোর ত্রাণের আশায় ভিড় ঠেলে বেড়া ডেঙানোর চেষ্টা করেন তারা। মাথার উপর ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আর গোলাগুলির শব্দ উপেক্ষা করে নারী শিশুসহ মরিয়া ফিলিস্তিনিরা পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রাণ কেন্দ্র পর্যন্ত। গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন এ ত্রাণ কার্যক্রমের নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাহায্য সংস্থা। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নামে নতুন ও বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ বন্টন কর্মসূচি বর্জন করেছে জাতিসংঘ। বর্ষা শুরুর আগে আবারও ভারী বর্ষণ, বজ্রপাত, ধূলিঝড়, শিলাবৃষ্টি আর ঢলের কবলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত 80 জনেরও বেশি মানুষ। পাঞ্জাব, খাইবার পখতুনখোয়া, আজাদ কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। মুষলধারে বৃষ্টিতে বাড়ি ঘর স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে দেশের মধ্য উত্তরাঞ্চলের পরিবেশ অত্যন্ত আর্দ্র। তার উপর বুধবার উত্তরাঞ্চলের আরেক দফা আঘাত হানতে পারে ঝড় ও শিলাবৃষ্টি। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজধানী ইসলামাবাদ সহ দেশের বড় অংশে। ব্যর্থতার মুখ দেখল স্পেস এক্সের নবম মহাকাশ অভিযান। মঙ্গলবার টেক্সাস থেকে উৎক্ষেপণের 30 মিনিট বাদই কন্ট্রোল সেন্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় স্টারশিপের। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয় রকেটটি। এক বিবৃতিতে স্পেস এক্স জানিয়েছে ডাটা রিভিউ করে পরবর্তী ফ্লাইট টেস্টকে আরও নিখুঁত করার চেষ্টা করবে প্রতিষ্ঠানটির কর্মীরা। নিয়ন্ত্রণ হারানোর আগে রকেটটি 403 ফুট উচ্চতায় গিয়েছিল,
যা আগের ব্যর্থ অভিযানগুলোর উচ্চতাও অতিক্রম করেছে। এর আগে গেল ৬ মার্চ সবশেষ স্টারশিপ বিস্ফোরণের শিকার হয়। এবার সব দেশের শিক্ষার্থী এমনকি শিক্ষক ও গবেষকদেরও নতুন করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেয়া স্থগিত করল ট্রাম্প প্রশাসন। আবেদন করলেও দূতাবাসের সাক্ষাতের দিন ধার্য হয়নি যাদের, অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে তাদের ভিসা প্রক্রিয়া। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে পৌঁছানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথিতে দেখা যায় বিশ্বের অন্যান্য দেশে নিজেদের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদনকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রদান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিসা আবেদনকারীদের গতিবিধিতে নজরদারিতে যাচাই বাছাই বাড়ানোর লক্ষ্যে নতুন এ নির্দেশনা দেবে মন্ত্রণালয়। সমালোচকরা বলছেন, বিদেশি শিক্ষার্থীদের উপর এসব বিধিনিষেধের করুণ পরিণতি কিছুদিনের মধ্যেই ভোগ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। লিভারপুলের শিরোপা উদযাপনের সময় সমর্থকদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে হত্যা চেষ্টার ধারা আরোপ করা হয়েছে। পাশাপাশি 53 বছর বয়সী চালক মাদক গ্রহণ করেছিল কিনা সেটিও খতিয়ে দেখছে। মার্সিসাইড পুলিশের দাবি, শিরোপা উদযাপনে প্যারেডের আশপাশের রাস্তাগুলো বন্ধ ছিল, তবে এক সমর্থকের হৃদযন্ত্রণার ক্রিয়া বন্ধ হবার খবরে ওয়াটার স্ট্রিট দিয়ে প্রবেশ করা একটি অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্সের পিছনেই গাড়িটি ঢুকে পড়ে লিভারপুলের প্যারেডে। তবে গাড়ি চাপার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা না করার কথা পুনর্ব্যক্ত করেছে পুলিশ। We have arrested a 53-year-old man from West Derby on suspicion of attempted murder, dangerous driving offences. উইমেন্স এশিয়া কাপের বাছাই পর্বের আগে আগামী শনিবার জর্ডান ও 3 জন ইন্দোনেশিয়ার সাথে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে আফিদা তাহুরারা। 2 ম্যাচ ভালো খেলার প্রত্যয় টিম ম্যানেজমেন্টের। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো জর্ডানের পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আফিদারা। দ্বিতীয় দিনের অনুশীলনে ঘাসের মাঠে প্রস্তুতি সেরেছে নারীরা। শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করছে দামাল কন্যারা। মানসিকভাবে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে নারী দল। এশিয়া কাপের আগে এই সফরে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাঘিনীরা। এখানে অনেক লার্নিংয়ের অনেক ব্যাপার আছে, আমরা হয়তো বা এখান থেকে অনেক কিছু শিখব। মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং গ্রাউন্ডও খুব ভালো, তা আশা করি যে আমাদের মেয়েরা ভালো খেলবে। কালকের চেয়ে আজকে ট্রেনিং ভালো ছিল, আর ওয়েদার অনেক ভালো, তো সবাই ফিট, সবাই এখন ভালো আছে এখন পর্যন্ত আপনাদের দোয়াই। আমরা তো এর আগে কখনো ইন্দোনেশিয়ার সাথে খেলি নাই, তো আমাদের লক্ষ্য থাকবো আমরা যাতে ম্যাচটা উইন করতে পারি। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। হামজা চৌধুরীর সঙ্গে দলে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও কানাডা প্রবাসী শামিত সোম। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সঙ্গে শামিত সোম ফাহমিদুলের যোগদানে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। আনুষ্ঠানিক দল ঘোষণায় জানা গেল বাংলাদেশি বংশোদ্ভূত সব প্রবাসী ফুটবলাররাই আছেন প্রাথমিক দলে, সঙ্গে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা তো আছেনই। এছাড়াও দেশের তারকা মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মোরসালিন, রাকিব হোসেন, সোহেল রানাও আছেন এই দলে। 10 জুন এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে রওনা হয়ে আজ সকাল 8টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী 30 মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বাফুফের টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের প্রোটোকল অফিসার। সর্বশেষ ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন
ফাহমিদুল। তবে মূল স্কোয়াডে ফাহমিদুল না রাখায় কোচ হাভিয়ার ক্যাব্রেরার সহ প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রবাসী এই ফুটবলারকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিল সমর্থকরা। ভক্তদের তোপের মুখে আবারও সম্ভাবনাময় এই ফুটবলারকে দলে ডাকেন কোচ। আগামী 10 জুন সিঙ্গাপুর ম্যাচে প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়াতে পারেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।